Good afternoon, everyone. Welcome to eBengal. চলো প্রথমে আমরা প্রিভিয়াস ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করে নিই, তারপরে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়বো। ওকে, আজকে আমরা অ্যাকচুয়ালি তিনটে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, 18, 19 আর 20 এপ্রিলের 2022-এর। ওকে, চলো রিভিশনটা আমরা শুরু করি। আমরা প্রিভিয়াস ক্লাসে জাস্ট ডিসকাশন করেছিলাম, মানে সব কিছু একদম এলাবোরেটলি ডিসকাশন করেছিলাম। আজকে আমরা একদম শর্টে শর্টে পড়বো, কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল জাস্ট সেগুলো আমরা রিভিশন করব। 17 এপ্রিল ছিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। ওকে, 2022-এর থিম কি ছিল? অ্যাক্সেস ফর অল, পার্টনারশিপ, পলিসি, প্রগ্রেস। ওকে, নেক্সট আমরা দেখেছিলাম যে 2023-এ যে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে সেটা হোস্ট করবে কোন দেশ? এই স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট আমরা দেখেছিলাম যে পিএম মিউজিয়াম যেটা হবে না, ভারতের এখন অব্দি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যতজন পিএম হয়েছেন, অ্যাক্টিং পিএম নয়, ঠিক আছে, তো সেই পিএমদের বিভিন্ন বিষয় সম্পর্কে একটি মিউজিয়ামে রাখা হবে। সেই মিউজিয়ামের যে ডিজিটাল পেমেন্ট পার্টনার, অফিসিয়াল ডিজিটাল পেমেন্ট পার্টনার কে হবে না, পেটিএম হবে। কোন কোম্পানি? দ্যাট ইজ পেটিএম। ওকে, চলো নেক্সট নেক্সট হচ্ছে অমৃত সংগ্রাম। এটা ইনাগুরেটেড করলেন কে? এটার ইনাগুরেশন করলেন কেন্দ্রীয় হোম মন্ত্রী, মানে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ। ঠিক আছে, চলো কিসের? অমৃত সঙ্গম, সমাগম। আচ্ছা, নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড সিক্স সেন্টার্স কোঅপারেশন ইন ইমপ্লিমেন্টিং হিম পাহাড়ি স্কিম, নো অল অ্যাবাউট দিস স্কিম। অ্যাকচুয়ালি হচ্ছে এই হিম পাহাড়ি যে স্কিমটা সেটা বাস্তবায়ন করলো কোন রাজ্য? না, উত্তরাখণ্ড। ঠিক আছে, অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে সেরম কাজ টাজ নেই বলে সেখানকার মানুষজন অন্য রাজ্যে চলে যাচ্ছেন, অন্য জায়গায় চলে যাচ্ছেন, সেই জন্য সেখানকার বিভিন্ন কাজের জন্য, এমপ্লয়মেন্টের জন্য এই স্কিমটা কিন্তু লঞ্চ করা হয়েছে। হিম পাহাড়ি স্কিম কোথায়? না, উত্তরাখণ্ড। ওকে, চলো নেক্সট আমরা দেখেছিলাম যে জম্মু কাশ্মীর সম্প্রতি একটা অ্যাপ লঞ্চ করলেন, যেখানে যার মারফতে মানুষজন এই অ্যাপটা থ্রু দিয়ে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের সম্পর্কে বিভিন্ন যদি কোনো কমপ্লেইন যদি থেকে থাকে সেটা কিন্তু লঞ্চ করতে পারবে। ঠিক আছে, তাহলে কি নাম অ্যাপটা? সেটার নাম হচ্ছে জন নিগরানি অ্যাপ। কে লঞ্চ করলো? জম্মু কাশ্মীর। ওকে, ইউনিয়ন টেরিটরি। চলো নেক্সট হচ্ছে ইন্ডিয়া পালসেস অ্যান্ড গ্রেনস অ্যাসোসিয়েশন অ্যাপয়েন্টস বিমল কোঠারি অ্যাজ চেয়ারপারসন। তাহলে সম্প্রতি ভারতের যে পালসেস অ্যান্ড গ্রেনস অ্যাসোসিয়েশন আছে সেটা চেয়ারপারসন কে হলেন? বিমল কোঠারি। এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট আমরা দেখেছিলাম যে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 128তম ফাউন্ডেশন ডে পালিত হলো। নেক্সট নেক্সট আমরা দেখলাম যে ডিজিটাল প্ল্যাটফর্ম FYN এইটা লঞ্চ করেছে কোন ব্যাংক? না, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। আচ্ছা, নেক্সট হচ্ছে লিওডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হলো কাকে? না, সৌরভ গাঙ্গুলিকে নিযুক্ত করা হলো। অ্যাকচুয়ালি লিওডের যে ইস্টার্ন ইন্ডিয়া মার্কেট আছে সেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। চলো এবারে আমরা 18, 19 আর 20 এপ্রিলের যে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো একটু দেখে নিই। প্রথমে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো যে ঐতিহ্য একটা খুব ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় ভারতের সম্পর্কে, আর কি যে কোনো জায়গা সম্পর্কে। তো 18 এপ্রিল এটাও বিশ্বব্যাপী আর কি ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট করা হয়। এই ডেটা কেন অবজার্ভ করা হয়? দেখো, দ্য ডে ইজ অবজার্ভ টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট কালচারাল হেরিটেজ দ্যাট উই সি অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, যে কালচারাল হেরিটেজ আছে, সেটাকে অবজার্ভ করার জন্য, সেই সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট করা হয়। 2022-এর থিম কি? খুব ইম্পর্টেন্ট, হেরিটেজ অ্যান্ড ক্লাইমেট হচ্ছে 2022-এর থিম, এবং এখানে আমি 2021-এর থিমটাও কিন্তু ইনক্লুড করেছি। 2021-এর থিম কি? না, কমপ্লেক্স পাস্ট, ডাইভার্স ফিউচার্স। ঠিক আছে, আচ্ছা এটা একটু খেয়াল করবে থার্ড বুলেটিনটা। এই যে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, সেটার লক্ষ্য কি থাকে? এক্ষুনি এটা থেকে তোমরা বুঝতেই পারছো যে বিভিন্ন আমাদের চারপাশে যে হেরিটেজ রয়েছে সে সম্পর্কে মানুষকে সচেতন করা। তাছাড়াও কি,
যে বিভিন্ন যে মনুমেন্টস আছে, সাইটগুলো আছে, জায়গাগুলো আছে, সেটার যে ঐতিহাসিক যে বিষয়টা সেটাকে আরো প্রমোট করা, সেটা কি করবে না মানুষের মধ্যে কমিউনিটি এবং ইন্টিগ্রিটিটাকে আরো বেশি ডেভেলপ করবে, মানুষকে আরো একত্রিত করবে, ঠিক আছে? সচেতনতার সাথে সাথে মানুষকে আরো, মানুষের মধ্যে যে একাত্মতা বোধ সেটাকে জাগিয়ে তুলবে, ঠিক আছে? তো 18 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এবং 2022 এবং 2021-এর থিমটা কিন্তু একটু খেয়াল রাখবে। ওকে, এক সেকেন্ড, হ্যাঁ চল নেক্সট হচ্ছে 16 এপ্রিল। এখানে জাস্ট বেশি কিছু নেই, শুধুমাত্র থিম আর কি ডে সেটা লিখে রেখেছে, এইটুকু জানলেই চলবে। তো 16 এপ্রিল হচ্ছে তোমার ভয়েস ডে, ঠিক আছে? এবারে এই 16 এপ্রিল ওয়ার্ল্ড ভয়েস ডে 2022 রেসপেক্টের থিমটা কি না, খুব সহজ মনে রাখা, লিফট ইয়োর ভয়েস। ওকে, জাস্ট এটুকুই। চলো নেক্সট হচ্ছে ম্যালকম আদিসেসিয়া অ্যাওয়ার্ড 2022। এই ম্যালকম আদিসেসিয়া অ্যাওয়ার্ড 2022 পেলেন কে? প্রভাত পটনায়ক, ঠিক আছে? প্রভাত পটনায়ক, ওনার ছবি এখানে অ্যাটাচ করা আছে, দেখো। Well-known Indian economist and political commentator Prabhat Patnaik has been selected for the Malcolm Adsesia Award 2022. এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কাকে বলো তো? এই অ্যাওয়ার্ডটা অ্যাকচুয়ালি দেয়, তোমরা জানো, নাম থেকেই বুঝতে পারছো, ম্যালকম অ্যান্ড এলিজাবেথ অ্যাডসেসিয়া ট্রাস্ট এটা দেয়। কাকে দেয়? টু অ্যান আউটস্ট্যান্ডিং সোশ্যাল সায়েন্টিস্ট, একজন সোশ্যাল সায়েন্টিস্ট যিনি আউটস্ট্যান্ডিং। কেন, কিসের জন্য সিলেক্টেড হন? সিলেক্টেড ফ্রম নমিনেশনস রিসিভড বাই আ স্পেশালি কনস্টিটিউটেড ন্যাশনাল জুরি। ন্যাশনাল জুরি থাকে, স্পেশালি একটা কনস্টিটিউট করা হয়, তৈরি করা হয়, তো তাদের যারা সিলেক্ট করা হয় একজন আউটস্ট্যান্ডিং সোশ্যাল সায়েন্টিস্ট, তাকে দেওয়া হয়। কেমন কি দেওয়া হয়? একটা সিটেশন দেওয়া হয় এবং 2 লাখের প্রাইজ মানি দেওয়া হয়। তো ম্যালকম অ্যাডসেসিয়া অ্যাওয়ার্ড 2022 জিতলেন প্রভাত পটনায়ক জি, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে আয়রন বিম। দেখো, ইসরায়েল সাকসেসফুলি টেস্টস আয়রন বিম নিউ লেজার বেসড এয়ার ডিফেন্স সিস্টেম। তাহলে সম্প্রতি ইসরায়েল একটা সফল পরীক্ষা সম্পন্ন করলো, কিসের না? একটা এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা কিনা লেজার বেসে আছে, কি আয়রন বিম, ঠিক আছে? আয়রন বিম নিউ লেজার বেসড এয়ার ডিফেন্স সিস্টেম কে সম্পন্ন করলো? ইসরায়েল। ওকে, দেখো, Israel successfully tested a new laser missile defense system, Iron Beam, which can destroy any airborne object including drones. ঠিক আছে? এয়ারবোর্ন যে কোনো অবজেক্ট এবং ড্রোনগুলোকেও কিন্তু ধ্বংস করতে পারে, ঠিক আছে? শত্রুপক্ষের কোনো ড্রোন আসলে বা সেরকম কিছু আসলেও কিন্তু ধ্বংস করতে পারবে। ওকে, দেখো, আয়রন বিম ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এনার্জি বেসড ওয়েপন সিস্টেম দ্যাট ইউজেস আ লেজার বিম। আয়রন বিম হচ্ছে বিশ্বের প্রথম এনার্জি বেসড হাতিয়ার, ওয়েপন, যেটা কিনা লেজার বিম ইউজ করবে কিসের জন্য? টু শুট ডাউন ইনকামিং ইউএভিস, রকেটস, মর্টার্স, লং রেঞ্জ মিসাইলকেও কিন্তু ধ্বংস করতে পারবে, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ বিভিন্ন কিছু কিন্তু ধ্বংস করতে পারবে, লেজার আছে না, ওই জন্য। So the Iron Beam, which is developed by Rafael Advanced Defense System, is using a directed energy weapon system and can go a long way providing aerial defense. জাস্ট তোমরা ওইটুকুই খেয়াল রাখবে যে কোনো ড্রোন বলো, মিসাইল বলো, এয়ারবোর্ন আর কি, এয়ার রিলেটেড, তো সেগুলোকে ধ্বংস করতে পারবে, লেজার বেসড হতে হবে আয়রন বিমের সাহায্যে। কেমন? আচ্ছা, স্ট্র্যাটেজিকে খেয়াল করো। ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম। আচ্ছা, প্রেসিডেন্ট কে আছেন? আইজ্যাক হারজগ। প্রাইম মিনিস্টার আছেন ন্যাফতালি বেনেট। আর কারেন্সি জানো তোমরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইসরায়েলি শেকেল। কেমন? চলো নেক্সট। আচ্ছা, এবারে একটু গেম সম্পর্কে দেখে নিই, 2-1টা কারেন্ট অ্যাফেয়ার্স। দ্য ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ যেটা হলো, সেটাই হচ্ছে তামিলনাড়ুর যে মেন টিমটা আছে জিতে গেছে, ঠিক আছে, পাঞ্জাবকে হারিয়ে। এবং উইমেন্সদের যে রেলওয়ে আছে, রেলওয়ে, সেটা টিমটা কিন্তু জিতে গেছে। কেমন? তেলেঙ্গানার উপরে ইন্ডিয়ান রেলওয়ে টিমটা তেলেঙ্গানাকে হারিয়ে জিতে গেছে। তাহলে কিসের, দেখো আবার বলে দিচ্ছি, না ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। কেমন? তাহলে তামিলনাড়ু ডিফিটেড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাঞ্জাব 87-69 ইন দ্য ফিনালে, ঠিক আছে? তো এই যে ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে তামিলনাড়ু রাজ্য জিতলো পাঞ্জাবকে হারিয়ে, এবং ইন্ডিয়ান রেলওয়ে উইমেন্সদের ক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েজ জিতলো তেলেঙ্গানাকে হারিয়ে। ওকে, চলো। আচ্ছা, PM Narendra Modi unveils 108 feet statue of Hanuman in Gujarat's Morbi। গুজরাটের, আমরা কিছুদিন আগে দেখছিলাম না
স্ট্যাচু অফ ইউনিটি, এরকমভাবে দেখছিলাম যে 216 ফিট রামানুজ আচার্যের, এরকম টাইপের অনেক কিছু স্ট্যাচু সম্পর্কে দেখলাম। এইবারে হচ্ছে হনুমানের একটা 108 ফিট লম্বা একটা স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায়? গুজরাটের মরবিতে। ঠিক আছে, তো অ্যাজ পার পিএমও's অফিস, যেটা প্রাইম মিনিস্টার অফিস, তো পিএমও, দ্য স্ট্যাচু ইজ দ্য সেকেন্ড অফ দ্য 4 স্ট্যাচুজ বিং বিল্ড ইন দ্য 4 ডিরেকশনস অ্যাক্রস দ্য কান্ট্রি। দেশের 4টে দিকে যে 4টে স্ট্যাচু বানানো হবে তার মধ্যে এই সেকেন্ড হচ্ছে এই হনুমান। ঠিক আছে, তো অ্যাজ আ পার্ট অফ হনুমান চারধাম প্রজেক্ট অন 16th এপ্রিল, হনুমান চারধাম প্রজেক্টের আন্ডারে এই হনুমান স্ট্যাচুটা বানানো হচ্ছে। তোমরা এখানে ফিটটা খেয়াল রাখবে, কেমন? 108 ফিট। আচ্ছা, স্পিকিং অ্যাট দ্য ইভেন্ট, পিএম সেড, এই কিছু বলেছেন যে উই হ্যাভ বিন সিইং আ সিমিলার গ্র্যান্ড হনুমান স্ট্যাচু ইন শিমলা ফর ইয়ার্স নাও, দ্য সেকেন্ড হ্যাজ বিন স্টাবলিশড ইন মরবি টুডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিমলাতে হচ্ছে হনুমান স্ট্যাচু একটা আগে থেকেই আছে, আর সেকেন্ডটা হচ্ছে গুজরাটের মরবিতে হলো। অ্যান্ড আই হ্যাভ বিন টোল্ড দ্যাট 2 মোর স্ট্যাচুস উইল বি স্টাবলিশড ইন রামেশ্বরম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আরও 2টো স্ট্যাচু হবে, একটা হবে ওয়েস্ট বেঙ্গলে আর একটা হবে রামেশ্বরমে। তো বলছে দ্য স্ট্যাচু হ্যাজ বিন সেট আপ ইন দ্য ওয়েস্ট অ্যাজ দ্য আশ্রম অফ বাপু কেশবানন্দ জি ইন মরবি। তো এইটা হচ্ছে পশ্চিম দিকে করা হয়েছে, যেখানে হচ্ছে বাপু কেশবানন্দ, মরবিতে হচ্ছে ওনার আশ্রম আছে সেখানে। ওকে, আর এই যে ফার্স্ট স্ট্যাচু দেখো, এটা নর্থে হয়েছিল, তাহলে নর্থ হলো, ওয়েস্ট হলো, এবারে হচ্ছে সাউথ আর ইস্ট বাকি আছে। ঠিক আছে, দ্য ফার্স্ট স্ট্যাচু অফ দ্য সিরিজ ওয়াজ সেট আপ ইন দ্য নর্থ ইন হিমাচল প্রদেশের সিমলা ইন 2010। এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো একটা বই, তোমরা জানো যে ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন গেল 14 এপ্রিল। 14 এপ্রিল আমরা জানি যে আম্বেদকর জয়ন্তী, তাই তো? তো এই বইটা হচ্ছে বাবা সাহেব রামজি আম্বেদকর সম্পর্কে। বইটার নাম কি? দ্য বয় হু রোড আ কনস্টিটিউশন। তো এই বইটা আম্বেদকরজির জন্মদিনের দিন রিলিজ করা হয়েছে, ওনার 131তম জন্মদিনের দিন। এবার একটু খেয়াল করবে, ঠিক আছে, এই বইটার লেখককে, লেখকের নামটা খেয়াল রাখবে, রাজেশ তলওয়ার। কেমন? তো এটা পাবলিশ করেছে কে না? পনিটেল বুকস, যে বিভিন্ন কোম্পানি থাকে বলো, পাবলিশিং অথরাইজ থাকে, তো তারা পাবলিশ করে। তো এখানে পনিটেল বুকস এটা পাবলিশ করেছে। কেমন? জাস্ট এটুকুই এখানে লেখা আছে। আর এইটা দেখো, দ্য ফ্যাক্ট বেসড ড্রামা বেসড লার্জলি অন আম্বেদকারস ওন রিকলেকশন অফ হিজ চাইল্ডহুড। ওনার যে ছোটবেলার যে চাইল্ডহুডের যে কালেকশনসগুলো আছে সেগুলোকে আর কি প্রেজেন্ট করা হয়েছে। বইটার নাম খেয়াল করবে, দ্য বুক হু রোট দ্য কনস্টিটিউশন রিটেন বাই রাজেশ তলওয়ার। কেমন? ছবিটা দেখে খেয়াল রাখবে। চল নেক্সট, শ্রীলঙ্কা সম্প্রতি নিজেকে ঘোষণা করলো ঋণ খেলাপি। ঠিক আছে, ডিফল্টার। শ্রীলঙ্কা ডিক্লেয়ার্ড ইটসেলফ আর ডিফল্টার। তোমরা জানো যে ইকোনমিক ক্রাইসিস হচ্ছে ওখানে। তো শ্রীলঙ্কা উইল নট বি এবল টু পে দ্য ডে অফ মেনি কান্ট্রিজ, বিভিন্ন কান্ট্রি থেকে যে সে ঋণগুলো নিয়েছে সেগুলো সে শোধ করতে পারবে না, তাই নিজেকে ডিফল্টার, ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করেছে। ওকে, তো তোমরা জানো, এক্ষুনি বললাম এটা। নেক্সট, ইজিপ্ট, খুব ইম্পর্টেন্ট। ইজিপ্ট হ্যাজ অ্যাপ্রুভড ইন্ডিয়া অ্যাজ আ হুইট সাপ্লায়ার। সম্প্রতি আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আফগানিস্তানের সাথে ভারত একটা এমওইউ সাইন করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমরা বাংলায় মৌ চুক্তি বলি, যাতে গম সরবরাহ করার জন্য, তাই তো? আর রিসেন্টলি ইজিপ্ট কি বলেছে না, ভারতকে অ্যাপ্রুভ করেছে যাতে সে গম সাপ্লাই করে, গম সাপ্লায়ার হিসেবে অ্যাপ্রুভ করেছে। দেখো, Egypt, one of the top importers of wheat from Russia and Ukraine, has approved India as wheat supplier, Commerce Minister Piyush Goyal said. কেমন? দেখো, we are aiming to export 3 million tons of wheat to Egypt this year. এই নাম্বারটা খেয়াল রাখবে, কত টার্গেট আছে? 3 মিলিয়ন। ওকে, তো said M. Angamuthu, chairman of Agriculture and Processed Food Products Exports Development Authority. তো তোমরা খেয়াল রাখবে, ইজিপ্ট ভারতকে গম সাপ্লায়ার হিসেবে অ্যাপ্রুভ করেছে এবং ইন্ডিয়া কত টার্গেট রেখেছে না? 3 মিলিয়ন। কেমন? চলো নেক্সট, সম্প্রতি হরিয়ানা গভর্নমেন্ট একটা ট্রেনিং ইনস্টিটিউট স্টাবলিশ করবে, কিসের জন্য? ড্রোন পাইলট যারা আছেন তাদের জন্য। এবারে বুলেটিনগুলো খেয়াল করতে হবে আমাদের। A training institute for drone pilots will be set up in Haryana to support capacity development. ঠিক আছে, কোথায় হচ্ছে? হরিয়ানা গভর্নমেন্ট এই ড্রোন পাইলটসদের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট স্টাবলিশ করবে।
তো দ্য ইনস্টিটিউট টু বি সেট আপ আন্ডার দ্য এজিস অফ ড্রোন ইমেজিং অ্যান্ড ইনফরমেশন সার্ভিস অফ হরিয়ানা লিমিটেড, দৃশ্যা বলা হয়, দৃশ্যের আন্ডারে এটা স্টাবলিশড হবে। আচ্ছা, এবারে আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। ওড়িশার সিএম, ওড়িশার যে চিফ মিনিস্টার, সম্প্রতি লোগো 2023-এ যে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হবে তার লোগো কিন্তু আনভেইল করলেন। তাহলে দেখো, ওড়িশা সিএম আনভেইলস লোগো অফ 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ। কেমন? বুলেটিনগুলো একটু খেয়াল করো না। ওড়িশা চিফ মিনিস্টার নবীন পটনায়ক হ্যাজ আনভেইলড দ্য লোগো অফ দ্য 2023 FIH Men's Hockey World Cup at the Kalinga Stadium in the capital of ভুবনেশ্বর। ওখানে হবে তো ওড়িশাতে। তো ওড়িশা সিএম এই 2023-এর যে হকি ওয়ার্ল্ড কাপ আছে কলিঙ্গা স্টেডিয়ামে, সেটার লোগোটার উন্মোচন করলেন বা উদ্বোধন করলেন। তো দেখো, টু বি হেল্ড ইন টুইন সিটিজ অফ ভুবনেশ্বর অ্যান্ড রৌরকেল্লা। ওয়ার্ল্ড কাপটা হবে কোথায়? টুইন সিটি ভুবনেশ্বর এবং রৌরকেল্লাতে হবে। তো দ্য প্রেস্টিজিয়াস কোয়াড্রিলিনিয়াল টুর্নামেন্ট উইচ ইজ শিডিউল টু বি 13 জানুয়ারি টু 29 জানুয়ারি। ওকে, 13 জানুয়ারি থেকে 29 জানুয়ারি 2023-এ এই হচ্ছে মেন্স ওয়ার্ল্ড কাপ হকি হবে। কোথায় কোথায়? ভুবনেশ্বর, রৌরকেল্লাতে, ওড়িশাতে হবে বেসিক্যালি। কেমন? চল নেক্সট। AIMA honors সুজিত সিরকার উইথ ডিরেক্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তাহলে 2021-এ AIMA যে ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডস আছে, AIMA যে ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডস, সেটার জন্য ডিরেক্টর অফ দ্য ইয়ার হিসেবে কাকে সম্মানিত করা হলো? সুজিত সরকারকে। কেমন? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোন মুভির জন্য? না সর্দার উধম, এই মুভির জন্য। মুভিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সর্দার উধম। ওকে, দেখো, নীতিন গডকরি মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ presented the 2021 AIMA Managing India Awards, যেটা in multiple categories in Delhi। তো এই বছর 12th এডিশন হবে এই অ্যাওয়ার্ডের, এবং is being organized physically coinciding with the 7th National Leadership Conclave। তোমরা এখানে খেয়াল রাখবে, সুজিত সরকারকে দেওয়া হলো কোন মুভির জন্য? সর্দার উধম সিং মুভির জন্য। কেমন? খুব ভালো মুভি। চল নেক্সট। মণিপুর টু হোস্ট দ্য হাইয়েস্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট INA কমপ্লেক্স। তাহলে আগে বুলেটিনটা খেয়াল করো, তারপর বলছি। মণিপুর চিফ মিনিস্টার এন বীরেন সিং announced that a 165 feet high Indian national flag, the tallest in the northeast, would be hoisted at the Indian National Army headquarters complex in Moirang in Manipur, Bishnupur districts। মণিপুরের যে বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট আছে সেখানে নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারতের সব থেকে হাইয়েস্ট ন্যাশনাল ফ্ল্যাগটা কিন্তু হোস্ট করা হবে। কত ফিট? 165 ফিট, ফর উইচ আ পোল হ্যাড অলরেডি বিন ইরেক্টেড। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার সাথে হচ্ছে যে স্ট্র্যাটেজিক এগুলো আছে। মণিপুরের সিএম কে আছেন এন বীরেন সিং। মণিপুরের ক্যাপিটাল কি? ইম্ফল। মণিপুরের বিভিন্ন ডান্স আছে, মণিপুরি রাসলীলা, এগুলো আছে। আচ্ছা, ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল অফ মণিপুর অ্যান্ড ওয়ান অফ দ্য ইন্ডিয়াস কোল্ডেস্ট সিটিজ। তোমরা জানো না, Imphal at 786 meters above sea level is recognized for its stunning surroundings and lush vegetations. আর মণিপুর is the land of various tribes। মণিপুরে অনেক ট্রাইবস থাকেন, with Imphal serving as the state's cultural hub। ইম্ফল তো ওখানকার একটা ইন্ডিয়ার একটা কোল্ডেস্ট সিটিও বলতে পারি, কোল্ড সিটিও বলতে পারি, এবং ওল্ড আর কি বলতে পারি। এবং তার সাথে হচ্ছে সেখানে যেমন কালচারাল হেরিটেজটাও খুব ভালো, কালচারাল হাব আর কি। ঠিক আছে, তো ওখানকার যে ময়রাং আছে, ময়রাং বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট, সেখানে হচ্ছে 165 ফিট হাই একটা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারনেট রেডিও, যেটার নাম কি? রেডিও অক্স। রেডিও অক্স সেটা লঞ্চ করা হবে কোথায়? না ফর ভার্চুয়ালি চ্যালেঞ্জ, যারা ভার্চুয়ালি মানে দেখতে আর কি যাদের সমস্যা হয় তাদের জন্য নাগপুরে ভারতের প্রথম ইন্টারনেট রেডিও লঞ্চ করা হবে, যার নাম কি? রেডিও অক্স। ওকে, চল। India's first ever radio channel for the visually impaired named Radio Aksh has been launched in Nagpur, Maharashtra। তো দেখো, দ্য ব্লাইন্ড রিলিফ অ্যাসোসিয়েশন নাগপুর, যেটা টাবরান, ঠিক আছে, অ্যান্ড সমুদ্রস্তিক সমতা বিকাশ আওয়াম অনুসন্ধান মন্ডল সক্ষম বলা হয় যেটাকে। তো এই আইডিয়ার পেছনে এই দুটো অর্গানাইজেশনের হাত রয়েছে, এবং দ্য চ্যানেল উইল বি অ্যাভেলেবল অন ভ্যারিয়াস ইন্টারনেট রেডিও প্ল্যাটফর্ম ফর ফ্রি। ফ্রিতেই কিন্তু এইটা বিভিন্ন ইন্টারনেট
প্ল্যাটফর্মে এটা পাওয়া যাবে। রেডিও আর্কস লঞ্চ করছে হচ্ছে নাগপুর, কেমন, নাগপুরে আর কি লঞ্চ করা হলো। এবারে ফার্স্ট স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার টু কাম আপ ইন ভুবনেশ্বর, প্রথম ভারতীয় একটা আন্তর্জাতিক সেন্টার ফার্স্ট স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার, সেটা হচ্ছে কোথায় হবে, ভুবনেশ্বরে হবে। কেন, কি জন্য, টু এনহ্যান্স ওভারসিজ অপরচুনিটিস ফর দ্য ইউথ, দ্য কান্ট্রিজ ফার্স্ট স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার উইল কাম আপ ইন ভুবনেশ্বর, ওড়িশা। তো একটা এমওইউ সাইন করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ বিন এক্সচেঞ্জড বিটুইন দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন and the Skill Development Institute on 16th April in the presence of Union Skill Development and Entrepreneurship of Minister Dharmendra Pradhan. Okay, তো এখানে জাস্ট এটুকুই খেয়াল রাখতে হবে, ভুবনেশ্বরে প্রথম স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারটা প্রতিষ্ঠিত হতে চলেছে। অ্যাকচুয়ালি সেন্টারটা কি করবে না, বিভিন্ন স্কিল রিলেটেড, দক্ষতা রিলেটেড বিষয়ের সঙ্গে রিলেটেড থাকবে, তাই তো। তো দ্য সেন্টার উইল ট্রেন দ্য ইউথ অ্যান্ড বিল্ড দেম ইন্টু আ সার্টিফাইড স্কিল্ড ওয়ার্কফোর্স, ইউথকে বিভিন্ন সার্টিফাইড এবং স্কিল্ড ওয়ার্কফোর্সের জন্য আর কি তৈরি করবে ভুবনেশ্বর। ঠিক আছে, চলো নেক্সট। ওয়ার্ল্ড লিভার ডে, কিছুক্ষণ আগে আমরা 16 এপ্রিল দেখলাম ওয়ার্ল্ড ভয়েস ডে, এবারে 19 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড লিভার ডে। তো এই ডেটা কেন সেলিব্রেট করা হয় বুঝতেই পারছো নাম থেকে, না, to spread awareness about the causes of liver disease and tips for its prevention so as to take holistic care of the liver. কারণ লিভার অবশ্যই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো সেটার কেয়ার রাখা জরুরি। এবং লিভার ডিজিজ কেন হয়, অনেক কারণেই হয়, তোমরা জানো সবাই। তো সেটা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং কি করে তার টেক কেয়ার করা যায়, লিভারের কি করে টেক কেয়ার করা যায়, সেই কারণে কিন্তু এই ডেটা সেলিব্রেট করা হয়। এখানে এটুকু জানলেই চলবে। নেক্সট হচ্ছে পাঞ্জাব গভর্নমেন্ট অ্যানাউন্সেস 300 ইউনিটস ফ্রি পাওয়ার এভরি মান্থ ফ্রম 1st জুলাই। 1 জুলাই থেকে কি হবে, পাঞ্জাব গভর্নমেন্ট সম্প্রতি অ্যানাউন্স করেছে যে প্রত্যেকটা ফ্যামিলিকে আর কি 300 ইউনিট করে প্রতি মাসে ফ্রি কারেন্ট দেওয়া হবে। 300 ইউনিট, এর বেশি কিন্তু নয়। তোমরা বুলেটিনগুলো দেখলে খেয়াল করতে পারবে, বুঝতে পারবে। পাঞ্জাব গভর্নমেন্ট স্যাটারডে অ্যানাউন্সড 300 ইউনিটস অফ ফ্রি পাওয়ার ফর হাউসহোল্ডস ইন দ্য স্টেট এভরি মান্থ from 1st July, but with a caveat that they will have to pay the full bill if their usage exceeds 600 units in 2 months. যদি তাদের কারেন্টটা যে ইউনিটটা খরচ হবে সেটা যদি 2 মাসে 600-র বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তাদের ফুল বিল পে করতে হবে। এটা নর্মাল সবার মানুষের জন্য, ফ্যামিলির জন্য, ঠিক আছে। কিন্তু 300 ইউনিট যেটা পার মান্থ হিসেবে আর কি করা আছে, ওর মধ্যে যদি রাখা হয় এবং যদি 2 মাসে 600 ইউনিটের মধ্যে হয়ে যায়, তাহলে এটা গভর্নমেন্ট পে করবে। কিন্তু এখানে একটা বিষয় রাখা হয়েছে, যারা শিডিউল কাস্ট আছে, ব্যাকওয়ার্ড কাস্ট আছে, তো বিলো পভার্টি লাইন বিপিএল, তাদের জন্য একটা ব্যাপার দেওয়া হয়েছে, যদি তারা যে পরিমাণ আর কি কারেন্টের ইউনিটে এক্সিড করবে, ওই 2 মাসের মধ্যে যদি 600 ইউনিটের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওই যারা ফ্রিডম ফাইটার্স আছেন, যারা বিপিএল আছেন, ব্যাকওয়ার্ড ক্লাস শিডিউল কাস্ট আছেন, তাদের ফ্যামিলির জন্য আর কি শুধুমাত্র এক্সট্রা যে ইউনিটটা হবে তার বিল পে করতে হবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে যদি এক্সট্রা করে যায় তাহলে কিন্তু ফুল বিল পে করতে হবে। ওকে, চলো নেক্সট হচ্ছে রোহিত শর্মা বিকাম সেকেন্ড ইন্ডিয়ান টু স্কোর 10,000 রানস ইন T20 ক্রিকেট। ভারতের T20 ক্রিকেটে 10,000 রান কমপ্লিট করা দ্বিতীয় ভারতীয় কে হলেন, না, রোহিত শর্মা। ওকে, চলো নিউজিল্যান্ডের পেসার বোলার আর কি হামিশ বেনেট অ্যানাউন্সেস রিটায়ারমেন্ট। হামিশ বেনেট সম্প্রতি রিটায়ারমেন্ট নিলেন। প্রশ্ন আসতে পারে ইনি কোন দেশের হয়ে খেলতেন, ইনি নিউজিল্যান্ডের হয়ে খেলতেন। কেমন, হামিশ বেনেট প্লেড 1 টেস্ট, 19 ODI, 1 ইন্টারন্যাশনাল, ওকে, 11 T20 ইন্টারন্যাশনাল ফর নিউজিল্যান্ড। অ্যাট দ্য এজ অফ 35 উনি কিন্তু রিটায়ারমেন্ট নিচ্ছেন। জাস্ট ওনার সম্পর্কে এখানে বলা আছে, তোমরা কিন্তু ওনার দেশটার কথা খেয়াল রাখবে, নিউজিল্যান্ড। নেক্সট, ওয়ার্ল্ড ব্যাংক লোয়ার্স ইন্ডিয়াস ফিনান্সিয়াল ইয়ার 2023 জিডিপি গ্রোথ ফোরকাস্ট to 8% from 8.7%। 2022-23-এর জন্য বেসিক্যালি আমরা কি বলতে পারি, না, ফিনান্সিয়াল ইয়ার 2023, তাই তো। ফিনান্সিয়াল ইয়ার 2023-এর জন্য ওয়ার্ল্ড ব্যাংক জিডিপির ক্ষেত্রে একটা অ্যামাউন্ট সেট করেছিল, একটা টার্গেট আর কি বলেছিল, সেটা ছিল 8.7%। কিন্তু
রাশিয়া ইউক্রেনে যে কনফ্লিক্ট চলছে সেই কারণে তারা কি করেছে, 8.7%কে কমিয়ে নিয়ে কত করেছে, 8% করেছে। ওকে, জাস্ট এখানে এটাই বলা আছে, তোমরা এই ডিজিটটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু প্রেজেন্টস ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড ফর লেপ্রসি 2021। 2021-এ যে ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড সেটা প্রেজেন্ট করছেন কে, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। বুলেটিনটা খেয়াল করো, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এম ভেঙ্কাইয়া নাইডু হ্যাজ প্রেজেন্টেড দ্য ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড ফর লেপ্রসি 2021 কাকে দিচ্ছেন, টু ডক্টর ভূষণ কুমার অফ চণ্ডীগড় আন্ডার দ্য ইন্ডিয়ান নমিনেশন ইন্ডিভিজুয়াল ক্যাটেগরি অ্যান্ড সৈয়দ কুষ্ঠা ইয়াগনা ট্রাস্ট গুজরাট আন্ডার দ্য ইনস্টিটিউশনাল ক্যাটেগরি। আবার বলে দিচ্ছি, দেখো কি কি খেয়াল রাখবে না, সম্প্রতি ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড ফর লেপ্রাসি 2021 এটার উদ্ভব মানে দিলেন আর কি, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে দেওয়া হলো ডক্টর ভূষণ কুমার, যিনি কিনা হচ্ছে চণ্ডীগড়ে। ওকে, আর কোনো ইনস্টিটিউশন ক্যাটাগরিতে কাকে দেওয়া হলো, সহযোগ মানে সহযোগ কুষ্ঠ ইয়াগনা ট্রাস্ট, ঠিক আছে, এটাকে দেওয়া হলো। তো এই যে একটা ফাংশন হয়েছে কবে, 13 এপ্রিলে হয়েছে, সেখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু দেখতে হবে। নেক্সট, এগ্রিকালচারাল ইম্পোর্টস ফ্রম ইন্ডিয়া সাসপেন্ডেড বাই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সম্প্রতি রিসেন্টলি একটা প্রবলেম হয়েছিল যে তার কোয়ালিটির ব্যাপারে আর কি, দিল্লিতে বিভিন্ন যে ফুড অফিসিয়ালস আছে সেখানে ল্যাবে কিছু একটু প্রবলেম দেখা গেছিলো ফুড সাপ্লাইয়ের ব্যাপারে, না পুরোনো জিনিস স্টোর হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে। তো পরে ঠিক হয়ে যাবে, কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া কি করেছে না, ভারত থেকে যে এগ্রিকালচার ইম্পোর্টস হয় সেটাকে সাসপেন্ড করে দিয়েছে। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট, আইআইএসসি বেঙ্গালুরু সম্প্রতি কন্ডাক্টেড স্টাডি ফাউন্ড মাইক্রোপ্লাস্টিক ইন কাবেরী রিভার। খুব ইম্পর্টেন্ট, সম্প্রতি কোন নদীতে আর কি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, দ্যাট ইজ কাবেরী নদীতে। কে পেয়েছে না, আইআইএসসি বেঙ্গালুরু। A study led by experts from the Indian Institute of Science, Bengaluru, discovered that microplastics and other contaminants may be causing growth abnormalities and skeletal deformities in fish in the Kaveri River. Fisher যে কাবেরী রিভারে যে ফিশগুলো আছে তাদের মধ্যে কিন্তু এই স্কেলিটাল ডিফর্মিটিস বলো, গ্রোথের অ্যাবনর্মালিটি বলো, সেটা কিন্তু হচ্ছে ডিউ টু মাইক্রোপ্লাস্টিক্স, এটা কিন্তু পাওয়া গেছে। ওকে, ইম্পর্টেন্ট। চলো নেক্সট, সম্প্রতি উড়ান বলে একটা স্কিম, উড়ান স্কিম সিলেক্টেড ফর পিএম অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2020। 2020 এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা পিএম অ্যাওয়ার্ড আর কি, পিএম অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা পেয়েছে কোন স্কিম না, উড়ান যে স্কিমটা আছে। ওকে, দেখো উড়ান স্কিম এমফাসাইজেস অন, উড়ান স্কিমটা কি বেসিক্যালি না, গুড গভর্নেন্স, কোয়ালিটেটিভ অ্যাচিভমেন্টস এবং লাস্ট মাইল যে কানেক্টিভিটি আছে, রাদার দেন অনলি অন অ্যাচিভমেন্টস অফ কোয়ান্টিটেটিভ টার্গেট, মানে এই সমস্ত বিষয়কে কভার করছে উড়ান স্কিম, যেটা কি করবে, ভালো একটা গভর্নেন্স দেবে, বিভিন্ন কোয়ালিটেটিভ মানে উন্নতভাবে একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং লাস্ট মাইল কানেক্টিভিটি এই জায়গার সাথে সেই জায়গার কানেকশন করতে পারবে। তো এই উড়ান স্কিমের আন্ডারে ইন এ শর্ট স্প্যান অফ 5 ইয়ার্স, 5 বছরের যে একটা শর্ট স্পেনে 415টা উড়ান রুটস হ্যাভ কানেক্টেড 66 underserved and underserved airports including heliports and over 92 lakh people have benefited from it. সেই কারণে এই উড়ান স্কিমকে পিএম অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2020 অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ওকে, এটা কবে দেওয়া হয়, 21 এপ্রিল অন দ্য অকেশন অফ ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। যে তোমাদের পরের দিন কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাবে যে 21 এপ্রিল হচ্ছে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, খুব ইম্পর্টেন্ট যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে। তো এই দিনই হচ্ছে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার কথা ছিল, কেমন। চলো নেক্সট, ওয়ার্ল্ড আর্ট ডে, 15 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডে। কেন আর কি সেলিব্রেট করা হয়, টু অনার অ্যান্ড মার্ক দ্য বার্থ অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অফ অল টাইম, কে, লিওনার্দো দা ভিঞ্চি, তাই তো। তো ইউনেস্কো জেনারেল কনফারেন্স ইন 2012 ডিক্লেয়ার্ড 15 এপ্রিল অ্যাজ ওয়ার্ল্ড আর্ট ডে, ওয়ার্ল্ড আর্ট ডে, কেমন। লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনটাকে ওয়ার্ল্ড আর্ট ডে হিসেবে 15 এপ্রিলকে সেলিব্রেট করা হয়। So it's a celebration to encourage the development, distribution and enjoyment of art on this day annually. তোমরা বুঝতেই পারছো যে আর্ট কেন ইম্পর্টেন্ট, সেটা ডেভেলপমেন্ট, ডিস্ট্রিবিউশন, এনজয়মেন্ট সব কিছুকে এনহ্যান্স করার জন্য সেলিব্রেট করা হয়। নেক্সট, হরিয়ানা উইন্স 12th সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ।
12তম যে সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ হলো সেখানে কোন রাজ্য জিতলো? হরিয়ানা জিতলো। ইম্পর্টেন্ট। ওকে, দেখো, হরিয়ানা হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ দ্য 12th সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ বাই ডিফিটিং তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ুকে হারিয়ে হরিয়ানা 12তম যে সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ সেটা কিন্তু জিতলো। তো এইটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে না, দেখো ভোপালে হয়েছে, মধ্যপ্রদেশের ভোপালে 6 এপ্রিল থেকে 17 এপ্রিল অবধি হয়েছে। এবং হরিয়ানা কিন্তু এটা জিতেছে, ফার্স্ট টাইম এটা জিতেছিল 2011 থেকে এটা হয়েছিল, কিন্তু এখানে হরিয়ানা হ্যাজ ওয়ান দ্য ট্রফি ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 2011। তাহলে 2011 থেকে এখনো অবধি হরিয়ানাই প্রথমবার জিততো। এবং কর্ণাটকা প্রিভেলড ওভার মহারাষ্ট্র 4/3, মানে 4 ভার্সেস 3 আর কি, ইন দ্য ফোর্থ প্লেস ক্লাসিফিকেশন ম্যাচ। তো তোমরা এখানে হরিয়ানার নামটা খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট। ডাব্লিউটিও ফুল ফর্ম কি? ডাব্লিউটিও কি ফুল ফর্ম? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কাটস গ্লোবাল ট্রেড গ্রোথ ফোরকাস্ট টু 3% ইন 2022। আবার সেই একই বিষয়, সেটা কি? ডাব্লিউটিও সম্প্রতি যে গ্লোবাল ট্রেড যে একটা গ্রোথ আছে সেটার ফোরকাস্ট আগে করেছিল 4.7%, এখন সেটাকে কমিয়ে এনে কত করেছে? এখন করেছে 3%। কেমন? ওকে, এই যে দেখো, আর্লিয়ার ইন অক্টোবর 2021 এটা 4.7% ঘোষণা করা হয়েছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের জন্য সেটাকে আনসার্টেনিটির জন্য কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এখানে স্ট্র্যাটেজিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে না। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে? সেম অ্যাজ ডাব্লিউএইচও। ওকে, সুইজারল্যান্ড জেনেভা। কবে সেট আপ হয়? 1995 এর 1 জানুয়ারি। এবং ডিজি কে আছেন? গোজি ওকনজো ইভেলা আছেন। কেমন? এখানে কিন্তু পার্সেন্টেজ খেয়াল রাখবে, আগে 4.7% স্থির করা হয়েছিল, এখন সেটা দাঁড়ানো হয়েছে কোথায় না 3%-এ। নেক্সট, কর্ণাটকা নেমড রবিন উথাপ্পা অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ব্রেইন হেলথ ইনিশিয়েটিভ। তাহলে কর্ণাটকা সম্প্রতি ব্রেন হেলথ ইনিশিয়েটিভ যে কর্মসূচি তার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করলো কাকে? রবিন উথাপ্পাকে। এটুকু জানলেই চলবে। এর সাথে তোমরা জাস্ট স্ট্র্যাটেজিকে জানবে। এইগুলো কিন্তু ওই মানে রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে একটু এলাবোরেট করে, কিন্তু তোমাদের যদি একটু জিস্ট করে মাথায় রাখতে হয় তাহলে রবিন উথাপ্পা হলেন কর্ণাটকের সম্প্রতি ওই যে ব্রেন হেলথ যে ইনিশিয়েটিভ তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কর্ণাটকের ক্যাপিটাল কোথায়? বেঙ্গালুরুতে। সিএম কে আছেন? বসবরাজ বোম্মাই আছেন। এবং গভর্নর কে আছেন? থাওয়ারচাঁদ গেহলোত আছেন। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আমাদের আজকে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে? এইচডিএফসি ব্যাংক বোর্ড অ্যাপ্রুভস রিঅ্যাপয়েন্টমেন্ট অফ রেনু কার্নাড অ্যাজ ডিরেক্টর। তাহলে এইচডিএফসি ব্যাংকের যে ডিরেক্টর হলেন কে? রেনু কার্নাদ। কেমন? তো উনি কিন্তু রিঅ্যাপয়েন্টেড হয়েছেন এইচডিএফসি ব্যাংকের ডিরেক্টর হিসেবে। In a meeting held on Sunday, the HDFC Bank Board of Directors approved the reappointment of Renu Karnad as non-executive director for a period of 5 years with effect from September 3, 2022। 2022-এর 3 সেপ্টেম্বর থেকে এই যে টেনিউরটা ওনার শুরু হবে। তাহলে আমরা কি দেখলাম না, এইচডিএফসি ব্যাংকের মানে আর কি নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে 5 বছরের জন্য রিঅ্যাপয়েন্ট করা হচ্ছে কাকে? রেনু কার্নাদকে। ওকে, তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিচ্ছি, সবাই দেখে নিও পরে। ওকে, তাহলে এন্ড করলাম। ভালো থেকো সবাই, টেক কেয়ার।